ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক মোল্লা। আমার শ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট ফারুক আহমেদ স্যার, ওনার অ্যাসোসিয়েট হিসেবে আমি আছি। এই মামলাটা মূলত আমার স্যার অনেক বছর ধরেই ডিল করে আসছে। বিষয়টা হলো যে আজকে আমরা জানতে পারলাম যে প্রখ্যাত চলচ্চিত্র নায়ক সালমান শাহ হত্যাকারী যে এজাহারভুক্ত 11 জন আসামি আছে এবং 12 নম্বর অন্যান্য সহ গং দেওয়া আছে। এর মধ্যে একজন আসামি হলো 4 নম্বর, যার নাম হলো আশরাফুল আলম ডন। সে উমরা হজের উদ্দেশ্যে যখন এয়ারপোর্টে যায়, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে যে সে ভোর 4টায় ইমিগ্রেশনে যায় এবং সেখান থেকে তাকে পুলিশে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পরবর্তীতে আসামিকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ওই মারফতে আমরা ঠিক দুপুরবেলা আমরা অনলাইন মিডিয়াতে দেখতে পাই যে ডন গ্রেপ্তার। পরবর্তীতে আমরা জিয়ারুর কাছ থেকে খোঁজ নিই। জিয়ারু আমাদেরকে জানায় যে এই মামলার 4 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে এবং তাকে কোর্টে নিয়ে আসা হচ্ছে। তো আমরা যারা এখানে অ্যাসোসিয়েট আছি, ফারুক স্যারের অ্যাসোসিয়েট আছি, আমরা ইতিমধ্যেই কাগজপত্র গুছিয়ে কোর্টের দিকে যাই এবং আপনারা জানেন যে এই মামলাটা ছিল একটা এই আদালতের নির্দেশে এজাহারভুক্ত মামলা, অর্থাৎ থানা যেন মামলাটাকে এজাহার হিসেবে রুজু করা হয়, ওই হিসাবে মামলাটা রমনা মডেল থানায় এজাহারভুক্ত করা হয় এবং 11 জন আসামিকে দিয়ে মামলাটা এজাহারভুক্ত হয়। তো এই মামলা বেসিক্যালি যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকবেন তিনি হলেন অ্যাডভোকেট উমর ফারুকি স্যার, যিনি বর্তমানে ঢাকা জজ কোর্টের রাষ্ট্রপক্ষের প্রধান পিপি। গিয়ে দেখি স্যার ওখানে আছেন এবং আমরা স্যারের সাথে কথাবার্তা বলি এবং আমি স্যারকে বিভিন্ন কাগজপত্র সরবরাহ করে স্যারকে অ্যাসিস্ট করি যে স্যার এই মামলার কাগজপত্রগুলো এই বিষয়। পরবর্তীতে স্যারে কাগজপত্রগুলো দেখেন এবং স্যারের প্রিপারেশন নেন শুনানির জন্য। যখন বিজ্ঞ আদালত ঠিক 3:30টার দিকে বিজ্ঞ আদালত যখন এজলাসে আসেন, তখন প্রথমে যেটা জিজ্ঞেস করা হয় যে আসামিপক্ষে কোনো আইনজীবী আছে কিনা। আমরা দেখতে পাই যে আসামিপক্ষে কোনো আইনজীবী নাই, অর্থাৎ ঢাকা বারের কোনো আইনজীবী আসামিপক্ষে ওকালতনামা জমা দেয় নাই। তারপর বিজ্ঞ পিপি স্যার বক্তব্য শুরু করেন এবং এই মামলার A to Z যে সামারিটা ছিল উনি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করে এবং এই মামলার যে আসামি কলনায়ক ডনকে জেল হাজতে পাঠানোর জন্য স্যার প্রার্থনা করেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পরবর্তীতে আসামিকে CW মূলে কাস্টডিতে প্রেরণ করেন। তার অতঃপর আমরা দেখতে পাই যে আসামিকে কোর্ট থেকে বের করে এই জেল হাজতে নিয়ে যাচ্ছে পুলিশ এবং প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল না হয়। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে এই মামলাটা আসলে এখানে যেমন সালমান শাহর পরিবারের অবদান আছে এবং ওনার যে বক্তবৃন্দ, আমি নিজেও সালমান শাহর একজন ভক্ত, অনেক বক্তবৃন্দ আমাদের এই চেম্বারে আসছে এবং আমার স্যার ফারুক সাহেব, যিনি এখন আইসিটির এই পাবলিক প্রসিকিউটর, দীর্ঘদিন ধরে এই মামলাটার পিছনে শ্রম দিচ্ছে। মামলাটা আনন্যাচারাল ডেথ হিসেবে মামলাটা যখন রায় হয়, পরবর্তীতে ফারুক স্যার এই মামলাটাকে রিভিশন দায়ের করে। দায়ের করার পর বিজ্ঞ মহানগর হাকিম আদালত মামলাটাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশনা দেয় এবং এরই ধারাবাহিকতা মামলাটা এখন পর্যন্ত চলমান। আমরা আশা করি যে এই মামলার সঠিক রহস্য উদ্ঘাটন হবে এবং যেহেতু এটা একটা অত্যন্ত সেন্সিটিভ মামলা, আবেগের জায়গা এবং সালমান শাহ এই দেশের একটা আবেগের জায়গা স্থান করে রয়েছে, এই মামলাটার জন্য দীর্ঘদিন ধরে দর্শক শ্রোতা অপেক্ষা করছে, পরিবার অপেক্ষা করছে, আমরা আইনজীবীরা অপেক্ষা করছে। আমরা সঠিক এবং মূল রহস্যটা আদালতের মাধ্যমে উদ্ঘাটন করতে চাই এবং আমাদের যে পদক্ষেপ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কলনায়ক ডনের বিরুদ্ধে আইনজীবী হিসেবে বাদীপক্ষে আইনজীবী হিসেবে আমরা দাঁড়াবো এবং আমাদের সর্বোচ্চ আইন এবং ফ্যাক্টের উপর যা যা বলা লাগে, যে সকল স্টেপ নেওয়া লাগে আমরা ইনশাল্লাহ নেব। বাকি আসামি, যেহেতু এখানে 1 নম্বর আসামি হলো সামিরা হক, অর্থাৎ সালমান শাহর ওয়াইফ, যে মূল আসামি, আমরা জানতে পেরেছি যে সে এখনও দেশে আছে।
তো আমার আমার আহ্বান হলো, যেহেতু ১ নম্বর আসামি দেশে আছে, তাকে গ্রেপ্তার করা হোক, এবং সে যদি গ্রেপ্তার হয় আমরা আশা করি যে এই মামলার সঠিক রহস্য উদ্ঘাটন হবেই হবে। কারণ এর কোনো বিকল্প নাই। ১ নম্বর আসামি যদি 164 জবানবন্দি দেয়, কিংবা সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেও তার দোষ স্বীকার করে, অথবা সে যদি নির্দোষ হয়, সে তার তার বক্তব্যের মাধ্যমে বলে যাক, আদালত যদি মনে করে কিংবা আইনগতভাবে সে যদি নির্দোষ হয়, এখানে তো আমাদের কিছু করার নাই। বাট তারা এখনও পলাতক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক। এতে করে কি বলবে আসলে আজকে আসলে দেখেন, আমরা যখন ফেসবুকে ঢুকি, প্রত্যেকটা নিউজ চ্যানেল, বক্তবৃন্দ যারা আছে, সবাই সমানভাবে ফেসবুকে পোস্ট করতেছে যে সালমান শাহ হত্যাকারী ৪ নম্বর আসামি যে ডন আশরাফুল আলম ডন গ্রেপ্তার হয়েছে। একটা আনন্দের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। আসলে দেখেন, একটা বিচারহীনতা যখন আমরা দীর্ঘদিন অপেক্ষা করি, যখন একটা আশার আলো দেখি বা একটা আসামি গ্রেপ্তার হয়, আমরা তখন মনে করি যে কিছুটা হয়তো আমরা বিচার পাবো বা বিচারের দিকে আমরা আগাচ্ছি। এটা কিন্তু আমাদের আজকের যে প্রতিফলন, এবং কোর্টে আপনি দেখছেন সাংবাদিক, দর্শক এবং আইনজীবীদের একটা উচ্ছ্বাস ছিল। এবং এটা তো আমরা এভাবেই ধরতে পারি যে যে জায়গায় ডনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো আইনজীবী ওকালতনামা দেয় নাই, তার মানে এখানে সালমান শাহর প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা এবং তার যে চলচ্চিত্রের যে অভিনয়, যে অ্যাক্টিং, এগুলো মানুষ এখনও ব্যাপকভাবে মনে রাখছে এবং হৃদয়ে ধারণ করে রাখছে। এটা পেনাল কোডের ৩০২ ধারা একটা মামলা, এবং সাথে 34 যে সেকশনটা, এটাও আছে। তো এই ধরনের মামলা, আসলে এই মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হয়। তারপরও মামলার বিভিন্ন নেচার, ক্যাটাগরি, অপরাধ বিবেচনা করে আদালত বিভিন্ন ধরনের রায় দিতে পারে। স্পেসিফিক্যালি এখনও বলা যায় না, তবে এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা অ্যাকচুয়ালি এটা আসামির এখতিয়ার বা আসামির ইচ্ছা, সে আইনজীবী দাঁড় মানে করাবে নিয়ম কিনা। আছে কিনা অবশ্যই নিয়ম আছে। সে তার পক্ষে যদি কোনো আইনজীবী নাও দাঁড়া, আমাদের সাংবিধানিক বা সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রই তার পক্ষে একজন আইনজীবীকে নিয়োগ করবে। এটা সংবিধানের নিয়ম। কোনো আসামি যদি তার পক্ষে কোনো আইনজীবী না থাকে, তাকে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করে দিতে বাধ্য।